হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে আমরা ফটোডায়োডের কয়েকটা মোডে অপারেশন দেখছি, চারটা মোড আমরা দেখছিলাম। যে নরমালি পিএন জাংশন ফটোডায়োড নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো পিএন জাংশন ফটোডায়োডের ক্ষেত্রে আমরা যখন রেসপন্সিভিটি কার্ভটা দেখছিলাম, যে এই কার্ভটা, তো এই কার্ভের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে এইটাতে যদি শর্ট ওয়েভলেন্থ হয় অথবা লং ওয়েভলেন্থ হয়, তাহলে তার ইফিসিয়েন্সিটা কমে যাচ্ছে। কারণ লং ওয়েভলেন্থটা ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব না হয়ে ডিপ্লেশন লেয়ারের বাইরে চলে যায়। তো এই জন্য পিএন জাংশন ফটোডায়োডে কিছু ড্রব্যাকস আছে বা ডিসঅ্যাডভান্টেজ যদি আমরা বলি। তো এই ড্রব্যাকস গুলো যদি আমরা দেখি, যে প্রথমে হচ্ছে কি, ইটস জাংশন অর ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স ইজ নট সাফিসিয়েন্টলি স্মল। যে বলছে তার যে ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স এইটা বেশি, তুলনামূলকভাবে বেশি। আর ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স বেশি হইলে আরসি টাইম কনস্ট্যান্ট এইটা বেশি হবে। আর আরসি টাইম কনস্ট্যান্ট যদি বেশি হয়, তাহলে সেইটা হাই ফ্রিকোয়েন্সি, হাই মডুলেশন ফ্রিকোয়েন্সিতে ডিভাইসটা আমরা অপারেট করতে পারবো না। হাই ফ্রিকোয়েন্সিতে অপারেট করার জন্য আরসি টাইম কনস্ট্যান্টটা কম থাকতে হয়। আর আরসি টাইম কনস্ট্যান্ট কম থাকার জন্য আমাদের ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সটা কম হইতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি, পিএন জাংশন ফটোডায়োডের ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সটা বেশি, যার ফলে এটা হাই মডুলেশন ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে না। আবার ডিপ্লেশন লেয়ার উইডথটাও অনেক কম। যে নরমাল পিএন জাংশনে যে ডিপ্লেশন লেয়ার উইডথটা অনেক কম থাকে। আর ডিপ্লেশন লেয়ার উইডথ যদি কম থাকে, তাহলে কি হবে, যে মেজরিটি অফ ফোটনস, যে হায়ার ওয়েভলেন্থের ফোটনগুলো ডিপ্লেশন লেয়ারের বাইরে চলে যাবে। আর ডিপ্লেশন লেয়ারের বাইরে যেহেতু আমাদের কোনো ফিল্ড নাই, তো ওই জায়গায় ড্রিফটিং অফ ক্যারিয়ার হবে না, যার ফলে আমরা ফটো জেনারেটেড কারেন্টও পাবো না। তো এই দুইটা প্রবলেম আছে, যার ফলে কোয়ান্টাম ইফিসিয়েন্সিটা কমে যাবে। কোয়ান্টাম ইফিসিয়েন্সি ইজ করেসপন্ডিংলি লো এট দিস লং ওয়েভলেন্থ। আর আরেকটা হচ্ছে কি, ইলেকট্রিক ফিল্ড ইজ নট ইউনিফর্ম ইন দ্য ডিপ্লেশন রিজিয়ন। আমরা দেখছিলাম যে তার ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম, যে এইদিকে যদি ইএক্স থাকে, যে এরকম ডিস্ট্রিবিউশন, তাইলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু ইউনিফর্ম না। প্রথমে বাড়তেছে, তারপর হচ্ছে একদম জাংশনে আসার পরে আবার আস্তে আস্তে কমতেছে, তারপর এখানে ডিপ্লেশন লেয়ারের শেষে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে ডিপ্লেশন রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম না। তো ইলেকট্রিক ফিল্ড যদি ইউনিফর্ম না হয়, তাহলে হচ্ছে ডিভাইসের এক একটা জায়গার ক্যারিয়ার জেনারেশনের জন্য তার ভেলোসিটিটা, ড্রিফট ভেলোসিটিটা এক এক রকম হবে। একটা কন্টিনিউ, মানে একটা ইউনিফর্ম ড্রিফট ভেলোসিটি থাকবে না। তো এই জন্য এই কয়েকটা প্রবলেম আছে পিএন জাংশন ফটোডায়োডে। তো এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমরা হচ্ছে পিআইএন ফটোডায়োড ইউজ করি। তো পিআইএন ফটোডায়োডের স্ট্রাকচারটা যদি দেখি, এই স্ট্রাকচারটা খেয়াল করো। তো এটাকে পিআইএন কেন বলা হচ্ছে, প্রথমে একটা আগের মতোই, যে পি টাইপের একটা লেয়ার আছে, যেটা হাইলি ডোপড করা, পি প্লাস। আর এর পরে হচ্ছে আমরা এন টাইপ না, মানে আগে পিএন জাংশন এখানে ছিল পি প্লাস, তারপরে ছিল এন। এখন আমাদের পি প্লাস আর এন প্লাস এই দুইটা লেয়ারের মাঝখানে একটা ইন্ট্রিনজিক সেমিকন্ডাক্টরের লেয়ার ইউজ করছি আমরা, যেটাতে আই সিলিকন, এই ক্ষেত্রে সিলিকন এপিডি, সিলিকন ফটোডায়োডের জন্য বোঝানো হচ্ছে। তাহলে এখানে ইন্ট্রিনজিক লেয়ার ইউজ করার ফলে এই স্ট্রাকচারকে আমরা বলতেছি পি আই এন ফটোডায়োড। তো এটা হচ্ছে হাইলি ডোপড পি টাইপ, এটা হচ্ছে হাইলি ডোপড এন টাইপ রিজিয়ন, আর মাঝখানে হচ্ছে একটা ইন্ট্রিনজিক লেয়ারের রিজিয়ন। এই জন্য এটাকে আমরা বলতেছি পিআইএন ফটোডায়োড। তো এই পিআইএন ফটোডায়োডে আগের যে প্রবলেমগুলো ছিল, ওই প্রবলেমগুলো কিভাবে সলভ হয় এটা যদি আমরা খেয়াল করি, তো এই ক্ষেত্রে দেখো ইন্ট্রিনজিক লেয়ারে কিন্তু কোনো চার্জ থাকবে না। আমরা যদি চার্জের ডিস্ট্রিবিউশনটা দেখি রনের, তাহলে ইন্ট্রিনজিক লেয়ারে চার্জ হচ্ছে একদম জিরো, এখানে কোনো চার্জ নাই। আর পি টাইপ হচ্ছে কি, আমাদের নেগেটিভ অ্যাকসেপ্টরের চার্জ থাকবে মাইনাস ই এন এ। আর এন টাইপ রিজিয়নের কাছে হচ্ছে জাংশনের কাছে যে ডোনার থাকবে, তো এইটাতে প্লাস ই এন ডি দিয়ে আমরা এটার টোটাল চার্জ বোঝাচ্ছি। তাহলে চার্জ ডিস্ট্রিবিউশনটা এরকম হবে। তো এই চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা যদি ইন্টিগ্রেট করে এখন ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে, যে এটাতে ডিপ্লেশন লেয়ারটা যতটুকু এক্সটেন্ড করে,
ওই জায়গা থেকে তার ইলেকট্রিক ফিল্ডটা স্টার্ট হবে। আর এই মানে পি টাইপের এই জাংশনে তার ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হবে। তারপর ইন্ট্রিনসিক লেয়ারে যেহেতু এই জায়গার মধ্যে কোনো চার্জ নাই, তো এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডে কোনো চেঞ্জ হবে না, ইলেকট্রিক ফিল্ডটা যেই পজিশনে আসছিল ওই পজিশনে ইউনিফর্ম থাকবে। তারপরে এই জায়গায় যেহেতু অপোজিট চার্জ, এটার অপোজিট চার্জ, তো ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কমে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে দেখো এই লেয়ার ইন্ট্রিনসিক লেয়ারে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ইউনিফর্ম, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডটা এখানে দেখানো হচ্ছে এইভাবে। তো আমরা যখন বাইরে থেকে একটা রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করব ভিআর, রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এই টোটাল রিজিয়নে এই যে ডব্লিউ আর এই পাশে সামান্য থাকবে ডিপ্লেশন, যেহেতু এটা হাইলি ডোপ করে এই জন্য এখানে ডিপ্লেশন উইডটা অনেক কম হবে। তাহলে এই টোটাল রিজিয়নে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড পাবো, এই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাবো। এখন বাইরে থেকে যদি কোনো ফোটন আসে, ফোটন আসলে এই ফোটনটা এখন একটা বড় রিজিয়নে, যে অ্যাবজর্পশন রিজিয়নটা আগের চেয়ে বেশি, কারণ এই টোটাল রিজিয়নটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন রিজিয়ন। তো এই রিজিয়নের কোনো একটা জায়গায় যখন ফোটনটা অ্যাবজর্ব হবে তখন আমরা ইলেকট্রন হোল পেয়ার পাবো। ফোটনে অ্যাবজর্ব হইলে ইলেকট্রন হোল পেয়ার পাবো। এরকম আমরা যদি এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে দেখি, ফোটনে অ্যাবজর্ব হবে মানে হচ্ছে এই ফোটনের এনার্জি ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন অ্যাবজর্ব করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে। তো এই জায়গায় আমরা একটা হোল পাবো, এই জায়গায় একটা ইলেকট্রন পাবো। তো ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হইলো। ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হওয়ার পরে ইলেকট্রিক ফিল্ডের ড্রিফটিং এর কারণে ইলেকট্রন এইদিকে চলে আসবে, হোল এদিকে চলে আসবে, যার ফলে আমরা বাইরের সার্কিটে ফটো কারেন্ট পাবো। তো এইটা হচ্ছে পি আইএন ফটোডায়োডের অপারেশনটা। তো এখানে আমাদের অ্যাডভান্টেজটা কি হচ্ছে, এখানে অ্যাডভান্টেজটা হচ্ছে কি, এই যে আমাদের ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম আর ডিপ্লেশন রিজিয়নটাও অনেক বেশি। এখন এটার যদি ডিপ্লেশন ক্যাপাসিটেন্সটা আমরা বের করতে চাই, তাহলে দেখো দ্য সেপারেশন অফ টু ভেরি থিন লেয়ার্স অফ নেগেটিভ এন্ড পজিটিভ চার্জেস। আমরা যদি এই ডিপ্লেশন লেয়ারের বাইরে এই জায়গার মধ্যে আমাদের চার্জ হচ্ছে কি মাইনাস চার্জ, এইখানে একটা থিন লেয়ার আছে, আর এইখানে আমরা পাবো প্লাস চার্জ, পজিটিভ চার্জ। তাহলে এই দুইটা লেয়ারের মাঝখানে হচ্ছে কি একটা মানে নিউট্রাল রিজিয়ন আছে। তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো কাজ করবে। তো the separation of two very thin layers of negative and positive charge, যেহেতু oppositely charged by a fixed distance, width W of the intrinsic silicon is almost the same as that in a parallel plate capacitor. তো এটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের মতো কাজ করবে। তো এই প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইকুয়েশন যদি আমরা ইউজ করি তাহলে জাংশন ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সটা বের করতে পারবো। তাহলে ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্সটা কত পাচ্ছি আমরা, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স এপসাইলন নট এ বাই ডি, ডি মানে হচ্ছে ডিসটেন্সটা, এই ক্ষেত্রে আমাদের ডিসটেন্স হচ্ছে ডব্লিউ। এপসাইলন নট এপসাইলন আর এ বাই ডব্লিউ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো এইটা হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিটেন্স। তো এই যে উইডথটা, এই ডব্লিউ উইডথটা, এটা হচ্ছে পিএন জাংশন উইডথের চেয়ে অনেক বেশি। আর এই উইডথটা হচ্ছে আমরা ইজিলি কন্ট্রোল করতে পারবো, কারণ এই ইন্ট্রিনসিক লেয়ারের উইডথ কতটুকু নিব এটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো এই উইডথটা বেশি থাকার কারণে তার ডিপ্লেশন ক্যাপাসিটেন্সটা কম হয়। হাই ফ্রিকোয়েন্সি অপারেশনে যে আমরা বলছিলাম একটা লিমিটেশন ছিল আগে, এই লিমিটেশনটা এখন আর থাকবে না, আমরা হাই ফ্রিকোয়েন্সিতে এটা অপারেট করতে পারবো। আর এই জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশনটা তাহলে কি হবে, বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ড প্লাস রিভার্স বায়াস ভোল্টেজের কারণে ইলেকট্রিক ফিল্ড ডব্লিউ বাই ভিআর বাই ডব্লিউ। তো এই দুইটাকে আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি, যেহেতু হচ্ছে ই নটটা অনেক কম থাকে, তো অ্যাপ্রক্সিমেট করলে আমরা ভিআর বাই ডব্লিউ হিসেবে লিখতে পারি। Increasing W allows more photons to be absorbed. এখানে বলছি কি আমরা যদি ডব্লিউটা বাড়াই, যে ডিপ্লেশন উইডথটা বাড়াইলে আমরা হচ্ছে অ্যাবজর্বেন্স রিজিয়নটা বাড়াইতে পারবো, যে আরো বেশি ফোটন আমরা অ্যাবজর্ব করতে পারবো, which increases the quantum efficiency, যার ফলে কোয়ান্টাম এফিসিয়েন্সিটা বাড়বে। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে কি, যদি আমরা এই ডিপ্লেশন উইডথটা বাড়াই তাহলে হচ্ছে যে which slows down the speed of response as carrier transit times become longer. তো ডিপ্লেশন উইডথ বাড়াইলে আমাদের ক্যারিয়ার ট্রানজিট টাইমটা বেড়ে যাবে, যার ফলে রেসপন্স স্পিডটা কমে যাবে।
for a charge carrier that is photo generated at the edge, transit time, তো এখানে যে ট্রানজিট টাইমের কথা বলছি, ট্রানজিট টাইমটা কিভাবে ক্যালকুলেট করা হয়? আমরা বলছিলাম ট্রানজিট টাইম হচ্ছে কি, যে এই রিজিয়নটা ক্রস করতে তার যে টাইম লাগে ক্যারিয়ারের, আমরা বলছি এই জায়গার মধ্যে এই এই এজে যদি একটা ক্যারিয়ার জেনারেট হয়, তাহলে এই ক্যারিয়ার ট্রানজিট করতে যে টাইম লাগে ওইটা আমরা কিভাবে বের করতে পারবো? টি ড্রিফট ইকুয়ালস টু ডব্লিউ বাই ভিডি। ভিডি হচ্ছে তার ড্রিফট ভেলোসিটি। তাহলে আমরা যদি রেসপন্স স্পিডটা বাড়াইতে চাই, যে তাহলে ট্রানজিট টাইমটা কমাইতে হবে। রেসপন্স স্পিড যদি বাড়াইতে চাই, ট্রানজিট টাইমটা কমাইতে হবে। আর ট্রানজিট টাইমটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? তাহলে ড্রিফট ভেলোসিটিটা বাড়াইতে হবে। এখন আমরা যদি ড্রিফট ভেলোসিটি ইনক্রিজ করতে চাই, তাহলে এই ড্রিফটিংটা হচ্ছে কিসের কারণে? ইলেকট্রিক ফিল্ডের কারণে। তাহলে ড্রিফট ভেলোসিটি বাড়াইতে হলে আমাদের ইলেকট্রিক ফিল্ডটা বাড়াইতে হবে। তাহলে ড্রিফট ভেলোসিটি বাড়াইলে ড্রিফট ভেলোসিটি বাড়াইতে হইলে ইলেকট্রিক ফিল্ডটা বাড়াইতে হবে। আর ইলেকট্রিক ফিল্ডটা আসতেছে কিসের দ্বারা? আমাদের রিভার্স বায়াস ভোল্টেজের দ্বারা। আমরা যদি রিভার্স বায়াস ভোল্টেজটা ইনক্রিজ করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড বাড়বে, ড্রিফট ভেলোসিটি বাড়বে, তখন আমাদের রেসপন্স স্পিডটাও বাড়বে, ড্রিফটিং টাইমটা কমে যাবে। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম যেটা হলো, আমরা ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি বাড়াইতে পারবো না। কারণ হচ্ছে আমরা ক্যারিয়ারের ড্রিফট ভেলোসিটির একটা কার্ভ আগে পড়ছিলাম, যে ড্রিফট ভেলোসিটি ভার্সেস ইলেকট্রিক ফিল্ড, এসএসডি কোর্সে পড়ে আসছি। ওইটাতে আমরা দেখছিলাম যে ক্যারিয়ারের ড্রিফট ভেলোসিটিটা ইলেকট্রিক ফিল্ডের সাথে ইনিশিয়ালি বাড়তে থাকে, কিন্তু একটা মোমেন্টে আসার পরে ভেলোসিটিটা স্যাচুরেটেড হয়ে যায়, এটাকে আমরা বলি ভি স্যাট বা স্যাচুরেশন ভেলোসিটি। ইলেকট্রন এবং হোল দুইটা ক্যারিয়ারের ক্ষেত্রেই ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি বাড়াইলে তার ভেলোসিটিটা স্যাচুরেটেড হয়ে যায়, এটাকে বলা হয় স্যাচুরেশন ভেলোসিটি। এর চেয়ে বেশি আর ভেলোসিটিটা বাড়ানো সম্ভব না। তো এট হাই ফিল্ডস বোথ ইলেকট্রন এন্ড হোল ড্রিফট ভেলোসিটি স্যাচুরেট। তো এই ক্ষেত্রে আমাদের অপটিমাম একটা ফিল্ড ভ্যালু ইউজ করতে হয় আর কি। তাহলে আমরা পি আইএন ফটোডায়োডের অ্যাডভান্টেজ কি কি দেখলাম? যে ইট অ্যালাউস এ ওয়াইডার স্পেকট্রাল রেঞ্জ টু বি অ্যাবজর্বড in the space charge layer in which the photogeneration take place। এটা আমরা দেখলাম যে তার ইয়েটা অনেক বেশি, ডিপ্লেশন উইডথটা বেশি, যার ফলে একটা হাই স্পেকট্রাল রেঞ্জ, মানে অনেক বেশি ওয়েভলেন্থের লাইটকে সে অ্যাবজর্ব করতে পারবে। তো এজন্য তার রেসপন্সিভিটি কার্ভটাও ভালো হবে, কোয়ান্টাম এফিসিয়েন্সিটাও বেশি হবে পিএন জাংশনের তুলনায়। এখন আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ ফটোডায়োড, সিলিকন রিচ থ্রো এপিডি। অ্যাভালাঞ্চ ফটোডায়োডকে এপিডিও বলা হয়। তো রিচ থ্রো কেন বলা হচ্ছে এটা আমরা আসতেছি একটু পরে। তো এই স্ট্রাকচারটা যদি দেখি অ্যাভালাঞ্চ ফটোডায়োডের, তো এই স্ট্রাকচারে আগের চেয়ে একটু ডিফারেন্স আছে। এই ক্ষেত্রে দেখো এন টাইপ লেয়ার হচ্ছে একটা আছে, এন প্লাস। তো এই এন প্লাস লেয়ারের ডান পাশে তিনটা পি টাইপ লেয়ার থাকবে, এটা পাই হবে, তিনটা পি টাইপ লেয়ার থাকবে। there are three p-type layers of different doping levels next to the n plus layers। তো তিনটা ডিফারেন্ট ডোপিং এর পি টাইপ লেয়ার থাকবে। প্রথমে এন টাইপ লেয়ারটা হাইলি ডোপ করা থাকবে, আর এর পরে হচ্ছে নরমালি ডোপ একটা পি টাইপ লেয়ার থাকবে। the first is a thin p type layer and the second is a thick lightly p type dope almost intrinsic layer। এই জিনিসটা খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট। যে প্রথমটা হচ্ছে একটা পি টাইপ লেয়ার, ঠিক আছে, আর সেকেন্ড যেটা আছে এই সেকেন্ড লেয়ারটাকে আমরা বলতেছি লাইটলি ডোপ, যে এইটাতে ডোপিং অনেক কম, এটা পুরোপুরি ইন্ট্রিনজিক না বাট অলমোস্ট ইন্ট্রিনজিক, ইন্ট্রিনজিকের কাছাকাছি কিন্তু লাইটলি পি টাইপ ডোপিং করা। এই লেয়ারটাকে বলা হয় পাই লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় পাই লেয়ার। এরপরে থার্ড যে লেয়ারটা, এটা হচ্ছে হাইলি ডোপ করা থাকে, এটা হচ্ছে হেভিলি ডোপ পি প্লাস লেয়ার। তো এখানে আমরা এই তিন রকমের ডোপিং দেখলাম। তো এই তিন রকমের ডোপিং এর কারণে এটা হচ্ছে অ্যাভালাঞ্চ ফটোডায়োডের স্ট্রাকচারটা। তাহলে তার চার্জের ডিস্ট্রিবিউশন, এই ডোপিং থেকে যদি চার্জের ডিস্ট্রিবিউশনটা দেখি আমরা, তাহলে এন টাইপের ক্ষেত্রে হচ্ছে পজিটিভ চার্জ থাকবে, ডোনার থাকবে,
এটা যেহেতু হাইলি ডোপ করা, তো এখানে পজিটিভ চার্জ ডোনারের এই যে এটা হচ্ছে END এই পরিমাণ চার্জ থাকবে N প্লাস রিজিয়নে। এরপরে হচ্ছে এটা নরমালি ডোপ করা পি রিজিয়ন, তো এটাতে অ্যাকসেপ্টর থাকবে নেগেটিভলি চার্জ। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেয়ারটা। আর থার্ড লেয়ার হচ্ছে কি আমরা বলছি অলমোস্ট ইন্ট্রিনজিক বাট লাইটলি পি টাইপ ডোপিং করা। তো এই ক্ষেত্রে সামান্য নেগেটিভ চার্জ থাকবে, এটা হচ্ছে টোটাল রিজিয়ন জুড়ে থাকবে। এরপর হচ্ছে হাইলি ডোপ পি প্লাস লেয়ার, তো এটাতে অ্যাকসেপ্টরের চার্জটাও বেশি থাকবে। তো এটা হচ্ছে তার চার্জের ডিস্ট্রিবিউশন। তো এই চার্জ ডিস্ট্রিবিউশন থেকে আমরা যদি ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশন বের করি, তো এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন। তো ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন দেখো এই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু চার্জটা হচ্ছে ম্যাক্সিমাম, তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম পোরশনটা থাকবে এই জাংশনে। তারপরে এখানে হচ্ছে নেগেটিভলি চার্জ, তো ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কমে যাবে। তা এই জায়গায় যেহেতু নেগেটিভ চার্জ অনেক কম, তো ইলেকট্রিক ফিল্ডটা এই জায়গায় ভেরিয়েশনটা অনেক কম থাকবে, যে ডিকেইংটা অনেক কম হবে। তারপরে এই জায়গায় নেগেটিভ চার্জ বেশি, তো ইলেকট্রিক ফিল্ড আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন। তো এখন when a sufficient reverse bias is applied, দেখো তো ইলেকট্রিক ফিল্ড ডিস্ট্রিবিউশন আমরা দেখছি এটা। তো এই ক্ষেত্রে দেখো তার ডিপ্লেশন লেয়ারটা, যে জাংশনটা ফর্ম হবে কোন জায়গায়, যেই জায়গায় এন এবং পি থাকবে ওই জায়গার মধ্যেই আমাদের ডিপ্লেশন লেয়ার ক্রিয়েট হবে। তো এই ক্ষেত্রে আমাদের ডিপ্লেশন লেয়ার এন প্লাস পি এই জায়গার মধ্যে ডিপ্লেশন লেয়ারটা থাকবে। তো এটা যেহেতু হাইলি ডোপড করা, তো এই ক্ষেত্রে ডিপ্লেশন উইডথটা এই পাশে অনেক কম হবে আর এই পাশে সামান্য উইডথ থাকবে এরকম। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল বিল্ট ইন ফিল্ডের কারণে যে ডিপ্লেশনটা ক্রিয়েট হয়েছে। এখন যদি আমরা রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে কি হবে, ডিপ্লেশন উইডথটা বাড়বে। তো when a sufficient reverse bias is applied, the depletion region in the p layer widens. এটা যেহেতু heavily doped, তো এই ক্ষেত্রে যে ডিপ্লেশন লেয়ারটা বেশি আসবে না। তো ম্যাক্সিমাম পোরশন অফ দা ডিপ্লেশন লেয়ার কোন পাশে থাকবে, পি টাইপে থাকবে। So depletion region in the p layer widens to reach through to the pi layer. তো এই ডিপ্লেশন উইডথটা রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে এই ডিপ্লেশন উইডথটা বাড়তে বাড়তে একসময় এই টোটাল লেয়ারটাকে কভার করে এই পাই লেয়ারে চলে আসে। তো এই পাই লেয়ারের ডিপ্লেশন রিজিয়নটা চলে আসা এইটাকে বলা হয় রিচ থ্রো। এই জন্য এটাকে বলা হয় রিচ থ্রো এপিডি, যে অ্যাভালাঞ্চ ফটোডায়োড। তো এখন ডিপ্লেশন লেয়ারটা এই জায়গায় আসার, ডিপ্লেশন লেয়ারটা পাই লেয়ারে চলে আসলে তখন এই টোটাল রিজিয়নটাকে কভার করে ফেলে। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা আমরা দেখছি E is maximum at the N plus P junction. N plus P junction এ ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম, then decreases slowly through the P layer, পরে P layer আস্তে আস্তে কমতে থাকে। Through the pi layer it decreases only slightly as the net space charge density here is small. এই জায়গায় যেহেতু চার্জ ডেনসিটি অনেক কম, এই জন্য এখানে এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক কম ডিকে হয়। এরপরে পি প্লাস রিজনে ইলেকট্রিক ফিল্ডটা ভ্যানিশ হয়ে যায়। তো অ্যাবজর্পশন অফ ফোটনস, তাহলে আমাদের ফোটনের অ্যাবজর্পশনটা কোন জায়গায় হবে, এই ক্ষেত্রে যে পাই লেয়ার যেটা ছিল, যে এটা হচ্ছে আমাদের পাই লেয়ার, এই পাই লেয়ারের মধ্যে এখন ফোটন অ্যাবজর্পশন হবে। The absorption of photons takes place mainly in the long pi layer. তো এই লেয়ারের মধ্যে হচ্ছে নিয়ারলি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। এখানে দেখো একটা ইলেকট্রিক ফিল্ড আছে। তো এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা এখানে ক্যারিয়ার জেনারেশনের পরে যদি এই ইলেকট্রন হোল পেয়ার ফোটন আসলো, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হইলো। তো জেনারেট হওয়ার পরে কি হবে, ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ইলেকট্রন এদিকে ড্রিফটিং হবে, হোল পি টাইপের দিকে ড্রিফটিং হবে। তো নিয়ারলি ইউনিফর্ম ফিল্ড হিয়ার সেপারেটস দ্য ইলেকট্রন হোল পেয়ারস and it drifts them at velocities near saturation towards the n plus and p plus sides. তো এই জন্য আমরা হচ্ছে বাইরে ফটো কারেন্ট পাবো। তাহলে ফোটন আসলো, পাই লেয়ারে অ্যাবজর্পশন হইলো, পাই লেয়ারে অ্যাবজর্পশন হওয়ার ফলে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হইলো। এখন এই জায়গায় যেহেতু ইলেকট্রিক ফিল্ড আছে, তো ফিল্ডের দ্বারা এই ইলেকট্রন হোলের ড্রিফটিং হবে, ড্রিফট হয়ে ইলেকট্রন একদিকে চলে আসবে, হোল আরেকদিকে চলে যাবে। এই মুভমেন্টের কারণে আমরা বাইরে ফটো কারেন্ট পাবো। তো এটা হচ্ছে অ্যাভালাঞ্চ ফটোডায়োডের যে মানে অপারেশনটা কিভাবে হচ্ছে। এখন এই ক্ষেত্রে এখানে দেখো যখন ড্রিফটিংটা হচ্ছিল, when the drifting electrons reach the p layer, যে এই ডায়াগ্রামটা দেখো,
যে প্রথমে হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ডটা ছিল এরকম, যে এই যে এই ইলেকট্রিক ফিল্ডটা ছিল যখন সে এই লেয়ারে ছিল, পাই লেয়ারে। এখন এই ইলেকট্রনটা যখন পাই লেয়ার থেকে পি লেয়ারে ঢুকবে, পাই লেয়ার থেকে যখন সে পি লেয়ারে আসবে, তখন তার ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখো এই জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি। তো এই ইলেকট্রিক ফিল্ডটা অনেক বেশি বেড়ে যাওয়ার ফলে আগে যে তার এনার্জি ছিল এর চেয়ে এখন এই পি লেয়ারে আসার ফলে তার এনার্জিটা অনেক বেশি থাকবে। তো when the drifting electrons reach the p layer, they experience even greater fields and therefore acquire sufficient kinetic energy greater than Eg। দেখো এই ক্ষেত্রে কি বলছে, তো এই জায়গার মধ্যে যখন আসবে পাই লেয়ার থেকে যখন পি লেয়ারে আসলো, তো পি লেয়ারে যেহেতু ইলেকট্রিক ফিল্ড বেশি, এই জন্য ইলেকট্রনটা এনার্জি গেইন করবে, কাইনেটিক এনার্জি গেইন করবে। তো এই কাইনেটিক এনার্জি গেইন যখন তার ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হবে, তখন ইম্প্যাক্ট আয়োনাইজেশন হবে। ইম্প্যাক্ট আয়োনাইজ সাম অফ দ্য সিলিকন কোভালেন্ট বন্ডস এন্ড রিলিজ ইলেকট্রন হোল পেয়ারস। এই ইম্প্যাক্ট আয়োনাইজ দ্বারা কি বোঝানো হচ্ছে, যে ইম্প্যাক্ট আয়োনাইজ হচ্ছে যে নরমাল যে কোভালেন্ট সিলিকন আছে, যে নিউট্রাল যে সিলিকন অ্যাটম আছে, ওই নিউট্রাল অ্যাটমটাকে সে আয়োনাইজ করবে। তার যেহেতু কাইনেটিক এনার্জি বেশি, যে এই জায়গায় দেখো এটা হচ্ছে আমাদের পাই লেয়ার আর এটা হচ্ছে পি লেয়ার, জুম করে দেখানো হচ্ছে। তো পাই লেয়ার থেকে ইলেকট্রনটা যখন পি লেয়ারে আসলো, তো পি লেয়ারে এই ইলেকট্রিক ফিল্ড বেশি, তো এই জন্য তার কাইনেটিক এনার্জিটাও বেশি। তো কাইনেটিক এনার্জি বেশি থাকার কারণে এই ইলেকট্রনটা যখন একটা অ্যাটমের সাথে কলিশন হবে, সিলিকন অ্যাটমের সাথে, এই জায়গায় যেহেতু সিলিকন নিউট্রাল সিলিকন অ্যাটম আছে, তখন কি হবে, এই কলিশন এনার্জিটা এই সিলিকন থেকে একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করবে। তো আগে একটা ইলেকট্রন ছিল, তো এখানে ইলেকট্রনটা আসলো, আসার পরে এই জায়গায় ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করলো। তো এটা থেকে তখন আমরা এই জায়গায় দুইটা ইলেকট্রন পাবো, একটা এই ইলেকট্রনটা আছে আর একটা হচ্ছে এই জায়গা থেকে ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হচ্ছে, এইদিকে একটা হোল এইদিকে একটা ইলেকট্রন। পরে এই ইলেকট্রন গুলা কি করবে, আবার ইম্প্যাক্ট আয়োনাইজেশন করবে। যেহেতু এই ক্ষেত্রে কি ইলেকট্রিক ফিল্ডটা বাড়তে আছে কন্টিনিউয়াস, তো এই ক্ষেত্রে এরা যখন এইদিকে মুভ করবে তখন তারাও হাই এনার্জি পাবে, কাইনেটিক এনার্জি। তখন ওই ইলেকট্রন দুইটা আবার ইম্প্যাক্ট আয়োনাইজেশন করতে পারবে। ইম্প্যাক্ট আয়োনাইজেশন করলে আবার একটা থেকে আমরা দুইটা পাবো, এখানে আবার একটা থেকে দুইটা পাবো। তো এই ক্ষেত্রে ইম্প্যাক্ট আয়োনাইজেশনটা কেন হচ্ছে, মানে কিভাবে এই ইলেকট্রনটা আরেকটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট করতেছে, এইটা দেখার জন্য আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামটা খেয়াল করি, এই দেখো তার কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, ইলেকট্রিক ফিল্ড ইনিশিয়ালি জিরো বায়াস কন্ডিশনে কিন্তু এই ব্যান্ড ডায়াগ্রামটা ফ্ল্যাট থাকে, এরকম থাকবে। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন হচ্ছে কি এই যে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা তখন ব্যান্ডিং হয়ে যাবে। এটা ব্যান্ডিং হওয়ার পরে এই জায়গা থেকে, এটা হচ্ছে আমাদের পি লেয়ারের মধ্যে আছে, যেখানে ইলেকট্রিক ফিল্ডটা বেশি। তো পাই লেয়ার থেকে যখন ইলেকট্রনটা আসলো, তখন তার এনার্জিটা এই ইসি থেকে কতটুকু বেশি, এটার উপর ডিপেন্ড করতেছে যে ইম্প্যাক্ট আয়োনাইজেশন হবে কিনা। দেখো এই এনার্জিটা যখন, যে এই ইসি থেকে, ইসির এজ থেকে এই ইলেকট্রনের এনার্জি যখন এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হবে, এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যখন তার এক্সেস এনার্জিটা বেশি হবে, তখন কি হবে, তখন এই ইলেকট্রনের এক্সেস এনার্জিটা গেইন করে এই জায়গা থেকে ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আসতে পারবে। তো এই প্রসেসেই একটা ইলেকট্রন এবং একটা হোল জেনারেট হবে, এই জায়গায় যেটা দেখানো হচ্ছে ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন। তো এইটাকে বলা হচ্ছে ইম্প্যাক্ট আয়োনাইজেশন। পরে যখন এই ক্যারিয়ারটা, তো এখানে একটা ক্যারিয়ার ছিল, আবার এখান থেকে আরেকটা ক্যারিয়ার জেনারেট হচ্ছে, তো এই দুইটা ক্যারিয়ার যখন আবার মুভ করবে, তো আরেকটা ডিস্টেন্সের পরে তারা হচ্ছে আবার হচ্ছে এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি এনার্জি গেইন করবে, তখন আবার ইম্প্যাক্ট আয়োনাইজেশন করবে। তো এই যে প্রসেসটা, এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ প্রসেস। দিস ইম্প্যাক্ট আয়োনাইজেশন জেনারেটেড ক্যারিয়ার্স আর কল্ড সেকেন্ডারি ক্যারিয়ার্স। তো এই যে ইম্প্যাক্ট আয়োনাইজের ফলে যে ক্যারিয়ার গুলো জেনারেট হচ্ছে, এগুলোকে বলা হয় সেকেন্ডারি ক্যারিয়ার। দিস সেকেন্ডারি ইলেকট্রন হোল পেয়ারস themselves can cause impact ionization। এই ক্যারিয়ার গুলো আবার ইম্প্যাক্ট আয়োনাইজেশন ঘটাইতে পারে। তো এই প্রসেসটাকে বলা হয় অ্যাভালাঞ্চ অফ ইম্প্যাক্ট আয়োনাইজেশন প্রসেস। তো এই অ্যাভালাঞ্চ প্রসেসের কারণেই এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ ফটোডায়োড।
তাহলে প্রসেসটা দেখো, এখানে কি হচ্ছে, পাই লেয়ারে অ্যাবজর্পশন হচ্ছে, পাই লেয়ারে ইলেকট্রিক ফিল্ড কম, তো পাই লেয়ার থেকে ইলেকট্রন যখন অ্যাভালান্স লেয়ারে ঢুকলো, অ্যাভালান্স লেয়ারে কি হবে, তার ইলেকট্রিক ফিল্ড যেহেতু বেশি, তো ইলেকট্রনটা হাই এনার্জি গেইন করবে। তো এই এনার্জি গেইনটা যখন এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হবে, তখন ইম্প্যাক্ট আয়োনাইজেশনের ফলে আমরা ফার্দার ক্যারিয়ার জেনারেশন পাবো। তো এই প্রসেসে একটা ইলেকট্রন থেকে, একটা মাত্র ইলেকট্রন থেকে আমরা অনেকগুলা ইলেকট্রন পাচ্ছি, তার মানে আমাদের এই সিস্টেমের মধ্যে আমরা গেইন পাচ্ছি। This photodiode possesses an internal gain mechanism in that single photon absorption leads to a large number of electron hole pair being generated. দেখো একটা মাত্র ফটোন অ্যাবজর্ব হইলে আমরা এই ক্ষেত্রে অনেকগুলা ইলেকট্রন পাচ্ছি, ফটো ক্যারিয়ার পাচ্ছি। তো এই প্রসেসটাই হচ্ছে আমাদের অ্যাভালাঞ্চ ফটোডায়োডটা কিভাবে কাজ করে। এটা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো, এই প্রসেসটা বুঝতে পারছো কিনা। আর কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, ঠিক আছে। The reason of keeping the photo generation within the pi region and reasonably separated from the avalanche p region. তো এখন দেখো, এই জায়গার মধ্যে আমরা ফটো জেনারেশন পাই রিজিয়ন হচ্ছে এইটা, এই পাই রিজিয়নে আমাদের অ্যাবজর্পশনটা হচ্ছে, আর অ্যাভালাঞ্চ রিজিয়নটা হচ্ছে এই পি লেয়ারটা। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাবজর্পশন রিজিয়নটা আর অ্যাভালাঞ্চ রিজিয়নটা কেন ডিফারেন্ট রাখছি আমরা, আর স্ট্রাকচারটা কেন এইরকম, মানে অ্যাভালাঞ্চ লেয়ারটা কেন আমরা এই পাশে রাখছি, কেন অ্যাভালাঞ্চটা আমরা এই পাশে রাখি নাই, এটা যদি দেখি, মানে অ্যাভালাঞ্চটা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস, এটা কলিশনের কারণে হচ্ছে, যে অ্যাভালাঞ্চের কারণে যে ক্যারিয়ার জেনারেশনটা হচ্ছে, এটা কলিশনের মাধ্যমে হচ্ছে, যার ফলে এই প্রসেসে নয়েজ জেনারেট হয়, hence leads to carrier generation fluctuations. এই ফ্লাকচুয়েশনের কারণে কি হয়, lead to excess noise in the avalanche multiplied photocurrent. avalanche multiplied photocurrent এর মধ্যে নয়েজ জেনারেট হয়। তো এই নয়েজটা মিনিমাইজ হবে কখন, যখন impact ionization is restricted to the carrier with the highest impact ionization efficiency. তো এই নয়েজটা কম্পারেটিভলি কমানোর জন্য কি করা হয়, যে আমাদের দুই রকমের ক্যারিয়ার আছে এই ক্ষেত্রে, ইলেকট্রন এবং হোল। এই দুই ক্যারিয়ারের মধ্যে যেই ক্যারিয়ারে ইম্প্যাক্ট আয়োনাইজেশন এফিসিয়েন্সিটা বেশি, ওই ক্যারিয়ারের জন্য যাতে অ্যাভালেন্সটা হয়, এইভাবে স্ট্রাকচারটা ডিজাইন করা হয়। তো এই ক্ষেত্রে দেখো, সিলিকনের ক্ষেত্রে যেহেতু আমাদের ইলেকট্রনের ইম্প্যাক্ট আয়োনাইজেশন এফিসিয়েন্সি বেশি, এই জন্য ইলেকট্রনটা যাতে অ্যাভালেন্স হয়, স্ট্রাকচারটা এই জন্য এইভাবে ডিজাইন করা হয়। তো ইলেকট্রনটা অ্যাভালেন্স করার জন্য আমাদের তাহলে কি করতে হবে, যে অ্যাভালেন্স লেয়ারটা এই এন টাইপের আগে রাখতে হবে, তাহলে ইলেকট্রনটা এই স্ট্রাকচার দিয়ে এন রিজিয়নে আসার সময় এই জায়গার মধ্যে আমরা অ্যাভালেন্স প্রসেসটা বিল্ড আপ হবে। Thus this structure allows the photogenerated electrons to drift and reach the avalanche region but not the photogenerated holes. তো এই avalanche regionটা কিন্তু এই হোল গুলা পাবে না, সো আমরা নয়েজটাকে এই ক্ষেত্রে মিনিমাইজ করতে পারবো। আমরা দেখছিলাম যে অ্যাভালাঞ্চ ফটোডায়োডের ক্ষেত্রে একটা ফোটন অ্যাবজর্পশন থেকে অনেকগুলো ইলেকট্রন পাওয়া সম্ভব। তো এই যে ফ্যাক্টরটা গেইন বলা হয়, এটাকে বলা হয় অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর, এম, অলসো নোন এজ দ্য গেইন অফ দ্য এপিডি। তো এইটাকে বলা হয় গেইন অফ দ্য ফটোডায়োড। তো এইটাকে ডিফাইন করা হয় কিভাবে, যে এম হচ্ছে মাল্টিপ্লাইড ফটোকারেন্ট ডিভাইডেড বাই প্রাইমারি আনমাল্টিপ্লাইড ফটোকারেন্ট, মানে অ্যাভালাঞ্চ প্রসেস বিল্ড আপ হওয়ার আগে যে কারেন্ট হইতো আর অ্যাভালাঞ্চ প্রসেস থাকার কারণে আমরা যে এডিশনাল কারেন্ট পাচ্ছি, এই দুইটার রেশিওকে বলা হচ্ছে অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর অথবা অ্যাভালাঞ্চ গেইন। তো এই মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটাকে আমরা যদি রিভার্স বায়াস ভোল্টেজের সাপেক্ষে প্লট করি, রিভার্স বায়াস ভোল্টেজের সাথে, তাহলে দেখা যায় যে রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা বাড়তে থাকে। তাহলে the multiplication m is a strong function of the reverse bias voltage। আবার এটা হচ্ছে স্ট্রং ফাংশন অফ টেম্পারেচার। এই জায়গায় দেখো
যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে যে এখানে টেম্পারেচার সবচেয়ে কম, টেম্পারেচার বাড়লে আমরা দেখতেছি মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কমে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে রিভার্স বায়াস এবং টেম্পারেচার এই দুইটার উপর ডিপেন্ড করতেছে। তো এই দুইটা ডিপেন্ডেন্স থেকে আমরা যদি একটা এম্পিরিক্যাল রিলেশন ক্রিয়েট করি, এম্পিরিক্যাল রিলেশনশিপ, মিলার্স ইকুয়েশন বলা হয় এই রিলেশনটাকে। তো এম্পিরিক্যাল রিলেশন মানে বোঝানো হচ্ছে এই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল ডাটাকে ফিটিং করে এই ইকুয়েশনটা জেনারেট করা হয়েছে। মানে একটা ডিভাইস নিয়ে এক্সপেরিমেন্টালি দেখা হয়েছে যে তার এই রিভার্স বায়াস ভোল্টেজ চেঞ্জ করলে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর কিরকম পাওয়া যায়। এই পয়েন্টগুলা গ্রাফে বসানোর পরে যে ইকুয়েশনটা পাওয়া গেছে ওই ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেশন করে যে রিলেশনটা পাওয়া যায় এটাকে বলা হচ্ছে এম্পিরিক্যাল রিলেশনশিপ। এটা হচ্ছে মিলার্স ইকুয়েশন বলে এই ইকুয়েশনটাকে। তাহলে m ইকুয়ালস টু পাচ্ছি আমরা 1/1 মাইনাস vr বাই vbr টু দি পাওয়ার m, যেখানে vr হচ্ছে রিভার্স ভোল্টেজ আর vbr হচ্ছে আমাদের অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ভোল্টেজ, যে যেই ভোল্টেজের পরে ডিভাইসটা ব্রেকডাউন হয়ে যাবে। The speed of the reach through APD depends on three factors. এখন এই যে রিচ থ্রু অ্যাভালাঞ্চ ফটোডায়োডের স্পিড, এটা তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যে প্রথমে হচ্ছে the time it takes for the photo generated electron to cross the absorption region, যে ফটো জেনারেশনের পরে ইলেকট্রনটা এই রিজিয়নের মধ্যে যে কোনো জায়গায় জেনারেটেড হওয়ার পরে যে এই রিজিয়নটা ক্রস করতে, এই পাই লেয়ারটা ক্রস করতে যে টাইম লাগে এই টাইম, প্লাস এই রিজিয়নে তার অ্যাভালাঞ্চ প্রসেসটা বিল্ড আপ হইতে যে টাইম লাগে ওই টাইমটা, আর প্লাস হচ্ছে কি the last hole release in the avalanche process to transit through the p region, যে এই avalanche প্রসেসে যে লাস্ট যে হোলটা রিলিজ হবে, লাস্ট হোল রিলিজ মানে হচ্ছে কি এই পি রিজিয়নটা ক্রস করা একদম আগের প্রসেসে যে হোলটা রিলিজ হইলো, সাপোজ এরকম একটা হোল, তো এই হোলটা এই পি রিজিয়নটাকে ট্রানজিট করতে যে টাইম লাগে। তাহলে এখানে এই তিনটা টাইমে এই তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে আমাদের রিচ থ্রু এপিডি এর আলটিমেট রেসপন্স স্পিডটা কিরকম। এখন অ্যাভালাঞ্চ ফটোডায়োডের আমরা যে স্ট্রাকচারটা আলোচনা করছি এই স্ট্রাকচারের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে এই স্ট্রাকচারটাকে দেখো, আমরা জাস্ট এই পোরশনটুকুকে এখন জুম করে দেখাচ্ছি, এই পোরশনটুকুকে ভার্টিক্যালি জুম করে দেখানো হচ্ছে এই জায়গার মধ্যে। তাহলে এটা হচ্ছে n প্লাস রিজিয়ন, এটা হচ্ছে p রিজিয়ন, এটা হচ্ছে পাই রিজিয়ন, এটা হচ্ছে p প্লাস রিজিয়ন। তাহলে এই ক্ষেত্রে দেখো যে one of the drawbacks of the simple reach through APD structure is that the field around the n plus p junction peripheral edge reaches avalanche breakdown before the n plus p regions under the illuminated area. আমাদের illuminated area হচ্ছে এই এরিয়াটা, যে ফোটনটা এই এরিয়াতে অ্যাবজর্পশন হচ্ছে। তো আমাদের এই রিজিয়ন দিয়েই ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এই এজ রিজিয়ন দিয়ে, যে স্ট্রাকচারের এজ দিয়ে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন ক্রিয়েট হয়। তো এই অ্যাভালাঞ্চ ব্রেকডাউন যাতে না হয়, তো এই এজ বা পেরিফেরাল রিজিয়ন, এটাকে বলা হচ্ছে কি পেরিফেরাল এজ দিয়ে, যে এজ রিচেস অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বিফোর দ্য n প্লাস p রিজিয়ন। তো এইটা হচ্ছে তার একটা কি ড্রব্যাকস, কারণ এইটার কারণে এই রিজিয়ন দিয়ে যদি ব্রেকডাউন হয় পেরিফেরাল রিজিয়ন দিয়ে, তাহলে এই ক্যারিয়ারটা এই ব্রেকডাউনের ফলে এই অ্যাভালাঞ্চ ব্রেকডাউন যদি এই রিজিয়ন দিয়ে হয়, এটা আমাদের ফটো ক্যারিয়ারটা দিবে না, মানে ফটো কারেন্ট পাবো না এটা থেকে। তো এটা ডার্ক কারেন্ট হিসেবে প্রডিউস হবে, তো যেটা আমাদের জন্য ইউজফুল না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি করা হয়, গার্ড রিং ইউজ করা হয়। পেরিফেরাল এজে আমরা যদি কি করি যে n টাইপ ডোপড রিজিয়ন অ্যাক্টিং এজ এ গার্ড রিং সারাউন্ডস দ্য সেন্ট্রাল n প্লাস রিজিয়ন, যে আমরা দুইটা n টাইপ রিজিয়নকে গার্ড রিং হিসেবে এই পেরিফেরাল এজটাকে ব্লক করে দিলাম। তাহলে এখন আমাদের ইলেকট্রিক ফিল্ডটা শুধুমাত্র এই ইলুমিনেটেড এরিয়ার করেসপন্ডিং রিজিয়নে, ইউনিফর্ম রিজিয়নে থাকবে, অ্যাভালাঞ্চ প্রসেসটাও এই রিজিয়নে বিল্ড আপ হবে, এখানে কোনো ডার্ক কারেন্টটা পাবো না। এখন আমরা দেখবো হেটেরো জাংশন ফটোডায়োড। আগে যে স্ট্রাকচারগুলো দেখছি, যে দুইটা স্ট্রাকচার, দুই তিনটা স্ট্রাকচার, তিনটাই ছিল কি
হোমো জাংশনের ক্ষেত্রে একটা পিএন জাংশন, একটা পিআইএন ফটোডায়োড, আর একটা দেখছিলাম অ্যাভালাঞ্চ ফটোডায়োড, তিনটাই ছিল হোমো জাংশন ফটোডায়োড। এখন হেটেরো জাংশন ফটোডায়োড, এটার যদি স্ট্রাকচারটা দেখি এই ক্ষেত্রে দেখো যে একটা সিম্পলিফাইড স্কিমেটিক দেখানো হচ্ছে। এটা হচ্ছে একটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ইন্ডিয়াম ফসফাইড অ্যাভালাঞ্চ ফটোডায়োড উইথ এ সেপারেট অ্যাবজর্পশন এন্ড মাল্টিপ্লিকেশন রিজিয়ন, এটাকে বলা হয় স্যাম এপিডি, সেপারেট অ্যাবজর্পশন এন্ড মাল্টিপ্লিকেশন রিজিয়ন, এটাকে বলা হয় স্যাম এপিডি। তাহলে এই স্ট্রাকচারটা দেখো, প্রথমে আমাদের একটা পি টাইপ ইন্ডিয়াম ফসফাইড লেয়ার আছে। ইন্ডিয়াম ফসফাইড হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ, এই জন্য এগুলাকে ক্যাপিটাল লেয়ার দিয়ে দেখানো হচ্ছে। আর ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ, এই জন্য এটাকে স্মল এন দিয়ে দেখানো হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমে একটা হাইলি ডোপড পি রিজিয়ন ইন্ডিয়াম ফসফাইডের, এরপর হচ্ছে নরমালি ডোপড এন টাইপ রিজিয়ন ইন্ডিয়াম ফসফাইডের, এরপর হচ্ছে আমাদের একটা এন রিজিয়ন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, আর এন প্লাস হচ্ছে আরেকটা ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড রিজিয়ন। The main depletion layer is between P plus indium phosphide and N indium phosphide layer. তাহলে এই ক্ষেত্রে দেখো পিএন জাংশন কোন জায়গায় আছে, এই জায়গার মধ্যে, তাহলে আমাদের মেইন ডিপ্লেশন রিজিয়নটা থাকবে এই জায়গার মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা ডিপ্লেশন লেয়ার, এটা যেহেতু হাইলি ডোপ পি প্লাস, তো ডিপ্লেশন লেয়ারটা অলমোস্ট এন টাইপে এই জায়গার মধ্যে এক্সটেন্ড করবে। তো এখন আমরা যদি রিভার্স বায়াস অ্যাপ্লাই করি, রিভার্স বায়াস ভোল্টেজ, তাহলে কি হবে, এই ডিপ্লেশন উইডথটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ডিপ্লেশন উইডথটা আস্তে আস্তে বাড়তে বাড়তে একটা মোমেন্টে কি হবে, এই ডিপ্লেশন উইডথটা এটাকে কভার করে এই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এন রিজিয়নে রিচ থ্রো করবে। আগের মতো অ্যাভালাঞ্চে যেরকম হচ্ছিল, যে এটা যদি এই জায়গায় রিচ থ্রো করে, তখন এটা আমরা রিচ থ্রো এপিডি পাবো। তাহলে অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন, এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, ইলেকট্রিক ফিল্ডের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম যে ইন্ডিয়াম ফসফাইডের এই পোরশনে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম, তারপর হচ্ছে এই পোরশনে ইলেকট্রিক ফিল্ডটা আস্তে আস্তে কমে যায়, এখানে আসার পরে ভ্যানিশ হয়ে যায়। এখানে দেখো একটা সিম্পলিফাইড ইলেকট্রিক ফিল্ড ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, যে চার্জ ডিস্ট্রিবিউশনটা যখন দেখো আমরা এই পি প্লাস রিজিয়নে, যেহেতু ডিপ্লেশন লেয়ারটা অনেক কম, এই জন্য এটাকে ইগনোর করা হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে এই ক্ষেত্রে পি রিজিয়নে এরকম একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এইরকম, এই ক্ষেত্রে সিমিলার এন টাইপে এরকম একটা ইলেকট্রিক ফিল্ডের এইরকম একটা পোরশন থাকবে। তো এটা এই জায়গায় ইগনোর করা হয়েছে, সিম্পলিফাইড ভিউটা দেখানো হচ্ছে। তাহলে অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন, এই ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে আমাদের হাই ইলেকট্রিক ফিল্ড, এই জায়গায় হচ্ছে লো ইলেকট্রিক ফিল্ড। তাহলে ফোটন অ্যাবজর্পশন হবে এই রিজিয়নে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এন টাইপ, এই জায়গার মধ্যে ফোটন অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হওয়ার পরে এই ইলেকট্রিক ফিল্ডের দ্বারা ড্রিফটিং হবে, ড্রিফটিং হয়ে হোল এইদিকে চলে আসবে, ইলেকট্রন এইদিকে চলে যাবে। তো এখন হোলটা হচ্ছে আমাদের অ্যাভালাঞ্চ রিজিয়নে ঢুকবে। দেখো এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বেশি, তো হোলটা যখন এই রিজিয়নে আসবে, তখন হাই এই এনার্জি গেইন করবে, তখন আগের মতো ইম্প্যাক্ট আয়োনাইজেশনের দ্বারা অ্যাভালাঞ্চ প্রসেস বিল্ড আপ করবে। তাহলে এখন আমাদের অ্যাভালাঞ্চ মাল্টিপ্লিকেশন টেকস প্লেস ইন n indium phosphide layers as electric field is maximum। তো n indium phosphide layer, এই লেয়ারের মধ্যে অ্যাভালাঞ্চ প্রসেসটা হবে। With sufficient reverse bias, the depletion layer in the n indium phosphide reaches through or punches through the n indium gallium arsenide layer, এটা আমরা বললাম। তো এইভাবে এই ডায়োডটা কাজ করবে। তো এখন তার ইলেকট্রিক ফিল্ড ডায়াগ্রামটা যদি মানে ব্যান্ড ডায়াগ্রামটা যদি দেখি, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখো, আগে যেহেতু হোমো জাংশন ছিল, তো ব্যান্ড ডায়াগ্রামটা সিম্পলিফাইড ছিল। এখন হচ্ছে হেটেরো জাংশন, তো ইন্ডিয়াম ফসফাইড যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার আগে আমাদের ব্যান্ড ডায়াগ্রামটা এরকম থাকবে, জিরো বায়াস কন্ডিশনে ইউনিফর্ম থাকবে। এটা হচ্ছে ইন্ডিয়াম ফসফাইড, এটা হচ্ছে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। যখন আমরা ইলেকট্রিক ফিল্ড রিভার্স বায়াস অ্যাপ্লাই করব, তখন হচ্ছে কি এই ইলেকট্রিক ফিল্ডের কারণে ব্যান্ড ডায়াগ্রামটা বেন্ডিং হবে। তো বেন্ডিং হওয়ার পরে ব্যান্ড ডায়াগ্রামটা হচ্ছে এইরকম। তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামস ফর এ সেম ডিটেক্টর উইথ এ স্টেপ জাংশন বিটুইন ইন্ডিয়াম ফসফাইড এন্ড ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। স্টেপ জাংশন মানে কি, এখানে এনার্জিটা যে ব্যান্ড ডায়াগ্রামে এই ইয়েটা কি কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের ট্রানজিশনটা একটা স্টেপ ট্রানজিশন হচ্ছে, তো এটা এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেপ জাংশন। তাহলে there is a valence band step del EV from indium gallium arsenide to indium phosphide that slows whole entry into the indium phosphide layer। তো এই ক্ষেত্রে দেখো আমরা যখন এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা দেখতেছি,
এখন দেখো যে ইলেকট্রনটা ইলেকট্রিক ফিল্ডের দ্বারা যখন ড্রিফটিং হচ্ছে, ড্রিফটিং এর কারণে দেখো এই ইন্ডিয়াম ফসফাইড আর এই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এটা হচ্ছে এই দুইটা রিজিয়নের ব্যান্ড ডায়াগ্রামটা দেখানো হচ্ছে এই রিজিয়নে। তো হোল যখন এইদিকে আসবে ড্রিফটিং এর কারণে ইলেকট্রনটা যাবে এইদিকে, তাহলে ইলেকট্রনটা কোনো মানে ইলেকট্রনের জন্য কোনো প্রবলেম হচ্ছে না, ইলেকট্রনটা ইজিলি ড্রিফটিং করে চলে যাচ্ছে। কিন্তু হোলটা যখন ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার থেকে অ্যাভালাঞ্চ ইন্ডিয়াম ফসফাইড লেয়ারে ঢোকার চেষ্টা করবে, তখন এই জায়গার মধ্যে একটা বাধার সম্মুখীন হবে। তো এই প্রবলেমের কারণে তার কি হবে, হোল এন্ট্রিটা স্লো ডাউন হয়ে যাবে। তো এইটা হচ্ছে এই স্ট্রাকচারের একটা ড্রব্যাক, যে যার ফলে সবগুলা হোল এই জায়গায় আসতে পারবে না। তো এফিসিয়েন্সিটা কমে যাবে, হোল যদি এই জায়গায় না আসে তাহলে অ্যাভালান্স প্রসেসটা হবে না। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য যে এই দুইটা লেয়ারের মাঝখানে যে একদম শার্প ট্রানজিশন না করে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের একটা গ্রেডিং লেয়ার ইউজ করা হয়। মানে এই ইন্ডিয়াম ফসফাইড আর এই ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড এই দুইটা লেয়ারের মাঝখানে ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের একটা গ্রেডিং লেয়ার ইউজ করা হয়। An interposing grading layer, indium gallium arsenide phosphide, with an intermediate band gap breaks del EV and makes it easier for the hole to pass to the indium phosphide layer. তো যার ফলে এই ব্যারিয়ারটা কমে যায়, তো হোলটা ইজিলি পাস থ্রু করে এই অ্যাভালান্স রিজিয়নে আসতে পারে। তো এই স্ট্রাকচারটাকে বলা হয় সেপারেট অ্যাবজর্পশন গ্রেডিং এন্ড মাল্টিপ্লিকেশন এপিডি। এটাকে বলা হয় SAGM এপিডি, অ্যাবজর্পশন গ্রেডিং এন্ড মাল্টিপ্লিকেশন। তো একটা SAGM এপিডি স্ট্রাকচারটা এই জায়গায় দেখানো হচ্ছে, একটা প্র্যাকটিক্যাল এপিডি স্ট্রাকচার। এই ক্ষেত্রে দেখো ফোটন আসতেছে এই দিক দিয়ে, যে এটা হচ্ছে আমাদের P প্লাস ইন্ডিয়াম ফসফাইড, এই দিক দিয়ে ফোটন ইনসিডেন্ট হচ্ছে। এরপরে আছে আমাদের P প্লাস ইন্ডিয়াম ফসফাইড রিজিয়ন, এরপরে N ইন্ডিয়াম ফসফাইড, এটা হচ্ছে অ্যাভালান্স লেয়ার মাল্টিপ্লিকেশন লেয়ার। এরপরে হচ্ছে গ্রেডেড ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড লেয়ার, যে এই N ইন্ডিয়াম ফসফাইড আর N ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড অ্যাবজর্পশন লেয়ার, এই দুইটা লেয়ারের মাঝখানে একটা আমরা গ্রেডিং লেয়ার ইউজ করছি, এই জন্য এটাকে বলা হচ্ছে SAGM এপিডি। তো হেটেরোজাংশন ফটোডায়োডের যদি কারেন্ট ক্যারেক্টারিস্টিক্সটা দেখি, যে কারেন্ট ভোল্ট রিভার্স বায়াস ভোল্টেজ, টিপিক্যাল কারেন্ট এন্ড গেইন ভার্সেস রিভার্স বায়াস ভোল্টেজ ফর এ কমার্শিয়াল ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড রিস্ট্রো এপিডি। তো এই ক্ষেত্রে দেখো যে এই জায়গা থেকে যে রিভার্স বায়াস ভোল্টেজ ইনিশিয়ালি কম থাকে। তো ইনিশিয়াল হচ্ছে আমরা বলছিলাম রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে ডিপ্লেশন লেয়ারটা বাড়তে বাড়তে একটা মোমেন্টে আসার পরে রিচ থ্রো হয়, আর রিচ থ্রো যেই মোমেন্টটা হয় এরপরে হচ্ছে আমরা অ্যাভালান্স প্রসেসটা পাবো, মানে এরপরে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা পাবো। তো এর আগে এই জায়গায় এই ড্যাশ লাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এই স্ট্রাকচারের জন্য এইটা হচ্ছে তার রিচ থ্রো হওয়ার জন্য যে রিভার্স ভোল্টেজটা লাগবে। তো এই রিভার্স ভোল্টেজটার পরে হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশনটা স্টার্ট হবে। রিভার্স ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা বাড়তে থাকে, এটা আমরা দেখছি। তো এই ক্ষেত্রে ডার্ক কারেন্ট এবং ফটো কারেন্ট, ডার্ক কারেন্ট হচ্ছে যখন ইলুমিনেশন নাই, মানে স্ট্রাকচারের মধ্যে যখন কোনো ফটোন অ্যাবজর্ব হয় নাই, ওই মোমেন্টেও সামান্য কারেন্ট জেনারেট হইতে পারে, ওটাকে বলা হচ্ছে ডার্ক কারেন্ট। তো এই ডার্ক কারেন্ট এবং ফটো কারেন্ট দুইটা কারেন্টই অ্যাভালাঞ্চ হওয়া সম্ভব। তো এই জায়গায় এই প্রসেসটাই দেখানো হচ্ছে, সলিড লাইনটা হচ্ছে ফটো কারেন্টের, এটা হচ্ছে ডার্ক কারেন্টের। তো রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে দুইটা কারেন্টেরই অ্যাভালাঞ্চ হয়, তো দুইটা কারেন্টই বাড়তে থাকে। তো একটা মোমেন্টে হচ্ছে রিভার্স বায়াস অনেক বেশি হইলে তখন আমাদের ডিভাইসটা ব্রেকডাউন হয়ে যাবে। তো এটা হচ্ছে তার কারেন্ট এবং রিভার্স বায়াস ভোল্টেজ ক্যারেক্টারিস্টিক্সটা। তো আগে হচ্ছে আমরা হেটেরো স্ট্রাকচারটা দেখছি, এটা হচ্ছে জাস্ট দুইটা হেটেরো জাংশন দেখানো হয়েছে। এখন যদি আমরা অনেকগুলো হেটেরো লেয়ারকে একটার পরে আরেকটা করে এরকম অনেকগুলো লেয়ার ইউজ করি, মাল্টি লেয়ার স্ট্রাকচার, তখন হচ্ছে অনেক এই কোয়ান্টাম ওয়েল মাল্টি কোয়ান্টাম ওয়েল স্ট্রাকচারে যেরকম আমরা করছিলাম এলইডি বা লেজারের ক্ষেত্রে, এই ক্ষেত্রেও সিমিলার, যে মাল্টি লেয়ার্ড স্ট্রাকচার কনসিস্টিং অফ মেনি অল্টারনেটিং লেয়ার্স অফ ডিফারেন্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরস ইজ কল্ড সুপারলেটিভস। তো এই ক্ষেত্রে আমরা অনেকগুলো লেয়ার ইউজ করে একটা সুপারলেটিভ স্ট্রাকচার ক্রিয়েট করছি। তো সুপারলেটিভ স্ট্রাকচার, যে অনেকগুলো হেটেরো স্ট্রাকচার লেয়ার ইউজ করে আমরা একটা সুপারলেটিভ এপিডি ডিজাইন করতে পারি, সুপারলেটিভ অ্যাভালাঞ্চ ফটোডায়োড। তো এটা হচ্ছে জিরো বায়াস কন্ডিশনে তার ব্যান্ড ডায়াগ্রামটা EG1 আর EG2 হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ ন্যারো ব্যান্ড গ্যাপ। তো
যখন আমরা এই ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কি হবে, মানে রিভার্স বায়াস অ্যাপ্লাই করার ফলে ইলেকট্রিক ফিল্ডের কারণে বেন্ড ডায়াগ্রামটা বেন্ডিং হবে। তো এই বেন্ডিং এর কারণে এখন যখন তার ড্রিফটিং হবে, বাইরে থেকে ফোটন আসলো, ফোটন আসলে এই জায়গা থেকে একটা ইলেকট্রন, এই এখানে একটা হোল জেনারেট হইলো, হোলটা এইদিকে চলে আসবে আর ইলেকট্রনটা এইদিকে ড্রিফটিং হবে। এখন এই সুপারলেটিভ এপিডিতে যদি এই ডেল ইসিটা বেশি হয় আর ডেল ইভিটা কম হয়, তাহলে কি হবে, ডেল ইভি কম হইলে এই জায়গা থেকে হোল যখন ড্রিফট করে এই জায়গায় আসবে, তখন হচ্ছে এই হোলের এনার্জি গেইনটা কম থাকবে। কিন্তু এই ডেল ইসি যেহেতু বেশি, এই জন্য ইলেকট্রনটা যখন ড্রিফটিং করে এই পরের ন্যারো ব্যান্ড গ্যাপে আসবে, তখন হচ্ছে তার এনার্জিটা এই ইজি1, এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যখন বেশি হবে, এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে যদি এই জায়গায় ইলেকট্রনের এনার্জিটা বেশি হয়, তখন কি হবে, এই ইলেকট্রনটা যখন ইম্প্যাক্ট আয়োনাইজেশন করতে পারবে, এই এনার্জিটা রিলিজ করে এই জায়গায় আরেকটা ইলেকট্রন জেনারেট করবে, সিমিলার ওয়েতে এই দুইটা ইলেকট্রনের সাথে আরো দুইটা ইলেকট্রন জেনারেট করবে। তো impact ionization possible. The electron impact ionization is enhanced much more than the whole impact ionization. এই জায়গায় যেহেতু ডেল ইসিটা বেশি, এই জন্য ইলেকট্রনের যে এনার্জি গেইনটা বেশি হবে, কাইনেটিক এনার্জি গেইন, তো ইম্প্যাক্ট আয়োনাইজেশনটা ইলেকট্রনের জন্য বেশি হবে। তো এটা হচ্ছে একটা সুপারলেটিভ এপিডি স্ট্রাকচার। তো এইটাকে আরো একটু এফিশিয়েন্ট করার জন্য আমরা স্টেয়ারকেস সুপারলেটিভ স্ট্রাকচার ইউজ করতে পারি। স্টেয়ারকেস সুপারলেটিভসটা কিরকম, যে আগে যে স্ট্রাকচারটা ছিল ওইটাতে আমাদের ওয়াইড ব্যান্ড গ্যাপ এবং ন্যারো ব্যান্ড গ্যাপের একটা শার্প ট্রানজিশন ছিল, যে একটা ওয়াইড ব্যান্ড গ্যাপ একটা ন্যারো ব্যান্ড গ্যাপ, একটা ওয়াইড ব্যান্ড গ্যাপ একটা ন্যারো ব্যান্ড গ্যাপ এরকম। কিন্তু এই স্ট্রাকচারে আমরা কি করছি, যে এইটা হচ্ছে ন্যারো ব্যান্ড গ্যাপ আর এইটা হচ্ছে ওয়াইড ব্যান্ড গ্যাপ ইজি2, আর এই দুইটার মাঝখানে আমরা গ্রেডিং লেয়ার ইউজ করছি, যে একদম শার্প ট্রানজিশন না করে আস্তে আস্তে আমরা ন্যারো ব্যান্ড গ্যাপ থেকে ওয়াইড ব্যান্ড গ্যাপের দিকে গেছি। তো এই জন্য এটাকে বলা হয় স্টেয়ারকেস সুপারলেটিভ এপিডি। তো এইটার ক্ষেত্রে যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন হচ্ছে তার এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা যে বেন্ডিং এর পরে এইরকম হবে। তো এটা অনেকটা স্টেয়ারকেসের মতো দেখতে হয়, এই জন্য এটাকে বলা হয় স্টেয়ারকেস সুপারলেটিভ এপিডি। তো এই ক্ষেত্রে তার ইম্প্যাক্ট আয়োনাইজেশনটা আগের চেয়ে ইজিয়ার হয় ইলেকট্রনের জন্য। তো সিমিলার ওয়েতে এইখানে যখন একটা ফোটন আসলো, ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হইলো, তো এই ইলেকট্রনটা যখন ড্রিফটিং করার পরে এই জায়গায় যখন ফল করবে, তখন তার এই এনার্জিটা, এক্সেস এনার্জিটা এই ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হবে, তখন এই জায়গায় আরেকটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেট হবে, এইভাবে ইম্প্যাক্ট আয়োনাইজেশনের দ্বারা অ্যাভালাঞ্চ প্রসেস বিল্ড আপ হবে। তো এটা হচ্ছে স্টেয়ারকেস সুপারলেটিভ এপিডির ওয়ার্কিং আর কি। এখন যদি কোনো কোয়েশ্চন থাকে সুপারলেটিভ এপিডি বা অ্যাভালাঞ্চ ফটোরায়ার থেকে, তাহলে জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোয়েশ্চন আছে?